1998 একটা মুভি রিলিজ হয়, এনিমি অফ দ্য স্টেট। এই মুভিতে দেখানো হয় যে একজন সাধারণ আইনজীবী হঠাৎ করে এমন একটা প্রমাণ পেয়ে যায় যেটা কিছু ক্ষমতাবান সরকারি লোকের গোপন অপারেশনকে প্রশ্নের মুখে ফেলতে পারে। সে ইচ্ছা করে কিছু করে না, কিন্তু এই তথ্য তার কাছে চলে আসার পর থেকে তার জীবন উল্টে যায়। অদৃশ্য ভাবে একটা শক্তিশালী নজরদারি সিস্টেম তাকে টার্গেট করা শুরু করে। তার ফোন ট্র্যাক করা হয়, তার কল শোনা হয়, তার ক্যামেরা লোকেশন, এমনকি সে কার সাথে দেখা করতেছে সবকিছু মনিটর করা হয়। ধীরে ধীরে সে বুঝতে পারে যে যাদের থেকে সে পালাচ্ছে তারা কোনো একজন মানুষ না, বরং একটা পুরো নেটওয়ার্ক যেটা প্রযুক্তি ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করে, তার চাকরির প্রতিষ্ঠান সবকিছু ক্রিয়েট করে। কারণ সিস্টেমটা তার বিরুদ্ধে প্রমাণ বাড়াতে থাকে যেন সে দোষী। শেষের দিকে স্পষ্টভাবে বুঝতে পারে আসল শত্রুর সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি না, পুরো বড় একটা অদৃশ্য কাঠামো যে আইনের বাইরে থেকে মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে পারে, আর যেটা চাইলে যে কাউকে টার্গেট করে ধ্বংস করতে পারে। আর সেটা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। যে মানুষটাকে তুমি ভোট দিলে সে কি সত্যিই তোমার দেশ চালায়? না, এটা কোনো কনস্পিরেন্সি থিওরি না, এটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা যত গভীরে যাবে উত্তর তত অস্বস্তিকর হয়ে উঠবে। একটু ভাবো, 5 বছরে একবার নির্বাচন হয়, সরকার বদলায়, মুখ বদলায়, দল বদলায়, কিন্তু কিছু জিনিস বদলায় না। জ্বালানির দাম বাড়তে থাকে, ব্যাংকের সুদ কমে বা বাড়ে তোমার মতামত ছাড়াই। বড় কর্পোরেশনগুলো সরকার বদলের পরেও একইভাবে যুক্তি পায়, নীতি এক হয়ে থাকে, শুধু বক্তৃতা বদলায়। কেন? কারণ তুমি যা দেখছো সেটা পুরো ছবি না। কারণ সরকার একটা স্কিন, কিন্তু সিনেমা চলছে অন্য জায়গায়। আজকের ভিডিওতে আমরা সেই জায়গাটা বুঝবো যেখানে আসল ক্ষমতা বাস করে, যেটা ব্যালট বক্সে ধরা পড়ে না। আমরা ছোটবেলা থেকে একটা ধারণা নিয়ে বড় হই, গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা, ভোট দিলে পরিবর্তন আসে, সরকার বদলালে দেশ বদলায়। কিন্তু একটু পেছনে ফিরে তাকাও। দুনিয়ার 2008 সালে ব্যাংকিং সংকট হলো, লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাড়ি হারালো, চাকরি হারালো, কিন্তু যে ব্যাংকগুলো ওই সংকট তৈরি করেছিল সরকার তাদের বাঁচালো ট্যাক্স পেয়ারের টাকায়। প্রশ্ন হলো, কে সেই সিদ্ধান্ত নিয়েছিল? নির্বাচিত সরকার নাকি অন্য কেউ? বা আরেকটা উদাহরণ দেখো, ভারতের সরকার বদলেছে বহুবার, কর্পোরেট গেছে, বিজেপি এসেছে, কিন্তু আইএমএফ এর পর ইকোনমিক্স লিবারাইজেশন কি থেমেছে? না, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্ন বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। নির্বাচন ক্ষমতা বদলায় না, নির্বাচন ক্ষমতার মুখ বদলায়। যখন কোনো দেশে বড় একটা পলিসি তৈরি হয়, ধরো নতুন কর আইন, নতুন বাণিজ্যিক যুক্তি, বা সেই সিদ্ধান্তটা কিভাবে তৈরি হয়? তুমি কি মনে করো একজন মন্ত্রী একা বসে ভেবে সেটা লেখে? না, বাস্তবতা হলো প্রতিটা ভুল নীতির পেছনে থাকে একটা জটিল ইকোসিস্টেম। প্রথমত, কর্পোরেট লবিস। উন্নত দেশগুলোতে, বিশেষ করে আমেরিকায়, লবিসের উপর কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র আইন পুরো নেতাদের পূরণ করতে। এটা কোনো গোপন বিষয় না, এটা লিগ্যাল, এটা এটা রেজিস্টার্ড, এটা সিস্টেমের অংশ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এরা শুধু ধন দেয় না, ধনের সাথে আসে শর্ত। তোমাকে এই নীতি বাস্তবায়ন করতে হবে, বেসরকারীকরণ করো, এবং যে দেশ দরিদ্র সে দেশের সরকারের সামনে বিকল্প কম। তৃতীয়ত হলো বহুজাগতিক কর্পোরেশন। এবং একটা বড় কোম্পানি যদি বলে আমি তোমার দেশ বিনিয়োগ করব না যদি তুমি এই আইন না বদলাও, তাহলে সরকার সে আইনকে উপেক্ষা করতে পারে? অনেক সময় পারে না। কারণ চাকরি দরকার, মুদ্রা দরকার। তাহলে ফ্রিডম অফ পলিসি মেকিং কতটা রিয়েল? এই উত্তর হলো সীমিত। কিন্তু এই সীমাবদ্ধতার কথা কেউ সংসদে বলে না। যদি তুমি ক্ষমতার স্তরগুলো দেখতে চাও তাহলে এইভাবে ভাবো। সবচেয়ে উপরে যা দেখা যায়, নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সংসদ নেতা, এরা ভিজিবল, এরা জবাবদিহিতার আওতায়। কিন্তু এরা কি সত্যি সবচেয়ে ক্ষমতাশীল? তার নিচে আছে আমলাতন্ত্র, সিভিল সার্ভেন্ট, যারা বদলে সরকার বদলেও থাকেন, নীতি বাস্তবায়ন হয় তাদের হাত দিয়ে। একটা সরকার 5 বছর অনেক পরিকল্পনা করেন,
কিন্তু বিউরোক্রেসি যদি স্লো হয় অথবা নিজস্ব এজেন্ডা থাকে, তাহলে সেই পরিকল্পনা কাগজেই থেকে যায়। তার নিচে কর্পোরেট এবং ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক, বড় শিল্পগোষ্ঠী, ব্যাংক, মিডিয়া মালিক, এরা সরাসরি রাজনীতিতে থাকে না, কিন্তু এদের ছাড়া রাজনীতি চলেও না। নির্বাচনের ফান্ডিং কোথা থেকে আসে, মিডিয়ার কভারেজ কিভাবে শেপ হয়, তার নিচে আছে ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি ইস্টাবলিশমেন্ট। এই স্তরটা সবচেয়ে কম দৃশ্যমান কিন্তু সবচেয়ে সেন্সিটিভ। কোন তথ্য প্রকাশ হবে, কোন তথ্য প্রকাশ হবে না, এই স্তরটা সরকারের সবচেয়ে নিচের স্তরে হয়। হুইসেল ব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন এটা দেখিয়েছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল সেটাও আমরা দেখেছি। এবং সবচেয়ে গভীরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, ডলার বেসড ট্রেডিং সিস্টেম, সুইফট ফিমেন নেটওয়ার্ক, ক্রেডিট রেটিং এজেন্সি, যারা দেশের ক্রেডিট ওয়ার্টিনেস নির্ধারণ করে। একটা দেশের ক্রেডিট রেটিং যদি কমে যায়, সেই দেশ বাজারকারী সস্তায় ধন নিতে পারে না, অর্থনীতির চাপে পড়ে, সরকার দুর্বল হয়। এই ক্ষমতাটা কোনো নির্বাচনে পরিবর্তন হয় না। এখন দেখা যাক এই ইনভিজিবল ইনফ্লুয়েন্স কাজ করে ঠিক কিভাবে। প্রথম মেকানিজম হলো অর্থের প্রভাব। নির্বাচন করতে টাকা লাগে, বিজ্ঞাপন লাগে, প্রচার লাগে, দলীয় অবকাঠামো লাগে। এই টাকা কোথা থেকে আসে? অনেক দেশে কর্পোরেট ডোনেশন রাজনীতি দলে যায়, এবং যে দল যত বেশি ফান্ড পায়, সে দলের পলিসি সেই ফাউন্ডারের জন্য কতটা ফেভারেবল হয়, এটা নিয়ে গবেষণা আছে, তথ্য আছে। এটা করাপশন না, এটা একটা স্ট্রাকচার। দ্বিতীয় মেকানিজম হলো তথ্য নিয়ন্ত্রণ। তুমি যা জানো সেটা দিয়ে তুমি সিদ্ধান্ত নাও, কিন্তু তুমি কিভাবে জানো? মিডিয়ার মাধ্যমে জানো। এখন প্রশ্ন হলো মিডিয়া কার? বিশ্বের বড় মিডিয়া হাউসগুলোর মালিকানা দেখো। একটা ছোট গোষ্ঠীর হাতে পৃথিবীর বেশিরভাগ মূলধারার মিডিয়া। তারা কি সচেতনভাবে মিথ্যা বলে? সব সময় না। কিন্তু তারা কি দেখাবে, কতটুকু দেখাবে, কোন অ্যাঙ্গেল থেকে দেখাবে, এই সিদ্ধান্তটা কে নেয়? এবং যে সিদ্ধান্তটা নেয় সে কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করে? তৃতীয় মেকানিজম হলো ডেটা ও সার্ভেইলেন্স। এই মুহূর্তে তোমার ফোনে কতগুলো অ্যাপ আছে, প্রতিটা অ্যাপ কিছু না কিছু ডেটা নেয়। তোমার লোকেশন, তোমার ব্রাউজিং হিস্টরি, তোমার কেনাকাটার অভ্যাস, এই ডেটা বিক্রি হয় বিজ্ঞাপনদাতাদের কাছে, গবেষণা প্রতিষ্ঠানের কাছে, কখনো কখনো সরকারের কাছে। কেমব্রিজ অ্যানালিটিক্যাল স্ক্যান্ডাল মনে আছে? ফেসবুকের 8 কোটি ব্যবহারকারী ডেটা ব্যবহার করে 2016 সালের দিকে আমেরিকার নির্বাচনে টার্গেটেড পলিটিক্যাল মেসেজিং করা হয়েছিল, নির্বাচনে জেতা বা হারানো ডেটা দিয়ে। এতক্ষণে হয়তো তুমি ভাবতেছো ঠিক আছে, এরা বিগ প্লেয়াররা এই খেলা খেলে, কিন্তু আমার জীবনের প্রভাব কি? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমার চাকরির বাজার কিভাবে তৈরি হয়, কোনটাতে ইনভেস্টমেন্ট আসবে, কোনটাতে আসবে না, এটা পলিসি সিদ্ধান্ত করে। এবং সেই পলিসি কে প্রভাবিত করে সেটা তুমি এতক্ষণে বুঝে গেছো। তোমার ইন্টারনেটের দাম কত, কোন কোম্পানি লাইসেন্স পাবে, এটা নিয়ন্ত্রণ করে সরকার। কিন্তু সরকার এসে সে সিদ্ধান্ত কিভাবে নেয় সেটা তোমাকে কেউ বলে না। আপনার আপনার সরকার যে টেক্সট বুক পড়বে, কোন ইতিহাস পড়বে, কোনটা পড়বে, এটা কারি কলম সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই কমিটি কারা, তারা কার ধানে নিযুক্ত হয়, এটা কি কখনো তুমি ভেবেছো? এবং সবচেয়ে কঠিন প্রশ্নটা হলো, তুমি কি সত্যিই নিজেই চয়েস করছো, নাকি তোমার চয়েস গুলো আগে থেকে ডিজাইন করা হয়েছে? তুমি যা দেখতেছো তার মধ্যে থেকে চুজ করছো, কিন্তু কি দেখবে সেটা কে ঠিক করছে? এই প্রশ্নের উত্তর আনকমফোর্টেবল, কিন্তু এই প্রশ্নটা না করলে সত্যিকারের স্বাধীনতা কখনো সম্ভব না। এখন ভবিষ্যতের দিকে তাকাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এটা শুধু টেকনোলজি না, এটা একটা পাওয়ার শিফট। এআই যদি কেউ কন্ট্রোল করে, সে একসাথে কন্ট্রোল করবে তথ্য বিতরণ, জনমত গঠন এবং সিদ্ধান্ত প্রক্রিয়া। 2023 সালে বিশ্বের শীর্ষ এআই কোম্পানিগুলোর মার্কেট গ্যাপ মিলিয়ে কয়েকটা দেশের জিডিপি এর চেয়ে বেশি। একটা দেশের প্রাইভেট কোম্পানি নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, কিন্তু তার টুল ব্যবহার করছে কোটি কোটি মানুষ।
সার্ভাইলেন্স টেকনোলজি আরেকটা বড় প্রশ্ন। চায়নায় সোশ্যাল ক্রেডিট সিস্টেম দেখো, প্রতিটা নাগরিকের বিহেভিয়ার ট্র্যাক করা হচ্ছে। তোমার স্কোর ভালো থাকলে সুবিধা হবে, খারাপ থাকলে ডাইরেক্ট টিকিট পর্যন্ত কেনা যাবে না। এটা কি শুধু চায়নার গল্প, নাকি টেকনোলজি যত উন্নত হবে এই মডেল উন্নত দেশে তত ছড়িয়ে পড়বে? এবং সবচেয়ে বড় টুইস্ট হলো এই সব কিছু হবে ডেমোক্রেসির ভেতর থেকেই, কোনো ক্লু ছাড়া, কোনো রেভলিউশন ছাড়া, শুধু ধীরে ধীরে। তুমি বুঝতে পারবে না কখন সিস্টেমটা পাল্টে গেল। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলো একটু গুছিয়ে দেখি। সরকার রিয়েল, নির্বাচন রিয়েল, গণতন্ত্র রিয়েল, কিন্তু সরকার একমাত্র অ্যাক্টর না। পৃথিবীতে এমন একটা পাওয়ার প্রসেস সিস্টেম হয়েছে যেখানে নির্বাচিত সরকার একটা নোট, কিন্তু সিস্টেমের আর্কিটেক্ট সে একা না। কর্পোরেট নেটওয়ার্ক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টেলিজেন্স সিস্টেম, মিডিয়া ন্যারেটিভ, ডেটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার, এরা মিলে তৈরি করে একটা ইনভিজিবল গভর্নেন্স লেয়ার। এই লেয়ার কি ইভিল? সবটুকু না, কিছু অংশ কার্যকর, কিছু অংশ দক্ষ। কিন্তু সমস্যা হলো এটা অ্যাকাউন্টেবল না। তুমি সরকারকে ভোট দিয়ে বদলাতে পারো, কিন্তু এই লেয়ারকে কিভাবে বদলাবে? এখানেই গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এমন একটা সময় আছি যেখানে ভোট দেয়া যথেষ্ট না, ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার, সিস্টেম বোঝার ক্ষমতা দরকার, এবং সবচেয়ে জরুরি প্রশ্ন করার সাহস দরকার। এই নীতি কার স্বার্থে? এই সংবাদটা কে দিচ্ছে এবং কেন এই সিদ্ধান্তগুলো হলো? এই প্রশ্নগুলো আনকমফোর্টেবল, কিন্তু এই প্রশ্নগুলো করাটাই নাগরিক হওয়ার প্রথম শর্ত। একটা কথা মনে রেখো, গভর্নমেন্ট ইজ ভিজিবল বাট গভর্নেন্স ইজ ডিস্ট্রিবিউট। সরকার তুমি দেখতে পাও, কিন্তু শাসন হয় অনেক জায়গা থেকে। এবং যতদিন তুমি শুধু ভিজিবল অংশটা দেখবে, ততদিন তুমি পুরো ছবিটা দেখতে পাবে না।